যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ইউএস বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ, ১৬৪ যাত্রীর সবাই নিরাপদ। পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজ শুরু, জাজিরার প্রান্তে বসেছে রেলওয়ের প্রথম বক্স স্ল্যাব। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ ১৬ নদ নদীতে তীব্র ভাঙন, কুড়িগ্রামের ৯ উপজেলায় ৩ শতাধিক পরিবার গৃহহীন। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছি শাহনাজ শাহরিয়ার। ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলার বোয়িং 737 উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। তবে এর ১৬৪ যাত্রী এবং ৭ ক্রু নিরাপদে আছেন। এতে বিমানের বেশ ক্ষতি হয়েছে। এই ঘটনার পর থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। এর আগে গত সপ্তাহেও বোয়িং 737 বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের পরে অবতরণ করে। জরুরি অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা 11:30টায় ঢাকা থেকে ইউএস বাংলার ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। কিছুক্ষণ পর ঢাকা চাকায় ত্রুটি ধরা পড়লে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান লিটন। বিমানটিকে কেন জরুরি অবতরণ করতে হয়েছে সে বিষয়ে ইউএস বাংলা কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কি? না, ইউএস বাংলা কর্তৃপক্ষের সঙ্গে এখন আসলে আমাদের কথা হয়নি। কিছুক্ষণ আগে চট্টগ্রাম এয়ারপোর্ট সিনিয়র ট্রাফিক অফিসার জনাব হাসান জহির টোটাল বিষয়টি নিয়ে একটি ব্রিফিং করেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে বিমান ছাড়ার পরে বিমানের চাকায় আসলে এক ধরনের ত্রুটি তারা ইউএস বাংলা কর্তৃপক্ষ লক্ষ্য করেন এবং এরপরে আসলে বিমানটিকে খুব জরুরিভাবে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করা হয় এবং এই বিমানে আসলে ১৫৩ জন যাত্রী, ৭ জন ক্রু এবং ১১ জন শিশু ছিল, যাদের সবাইকে অনেকটা নিরাপদে আসলে চট্টগ্রাম বিমানবন্দরে তাদেরকে নামানো হয়েছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে আসলে বিমানটি ছাড়ার পর থেকে আসলে এক ধরনের অস্বাভাবিক গতি বিমানে তারা আসলে লক্ষ্য করতে থাকেন এবং এক পর্যায়ে তারা প্রচণ্ড রকমের ঝাঁকুনি অনুভূত হতে থাকে গোটা বিমান জুড়েই। এবং এরপরে একজন যাত্রী আমাকে জানিয়েছেন যে আসলে বিমানটি কোনো সময় আসলে যেই জায়গা অবস্থান তার থেকে অন্তত 50 ফিট নিচে পর্যন্ত সেটি গিয়ে আবার উপরের দিকে উঠেছে। এরকম বেশ কয়েকবার হওয়ার পর আসলে যাত্রীদের মধ্যে এক ধরনের ভয় শুরু হয় এবং তারা আসলে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন। তো এই বিষয়টি নিয়ে আসলে তারা যতবারই বিমানে যারা ক্রু ছিল তাদের কাছ থেকে জানতে চেয়েছেন, ততবারই তাদের কাছ থেকে বলা হয়েছিল যে আসলে কোনো সমস্যা নাই, খুব দ্রুত সময়ের মধ্যে তারা আসলে কক্সবাজার পৌঁছাবেন। কিন্তু কক্সবাজার বাড়ি এমন একজন যাত্রী আমাকে বলেছেন যে বিমানবন্দরে খুব কাছে গিয়েও বিমানটি আবার খুব দ্রুত গতিতে উপর দিকে উঠে যায় এবং এরকম বেশ কয়েকবার ঝাঁকুনি হওয়ার পরেই তারা আসলে সব দিশাহারা হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরে তারা আসলে প্রাণে বেঁচে যান। এবং এই বিষয় নিয়ে তারা আসলে বলছেন যে ইউএস বাংলা বিমানের ইউএস বাংলা বিমানটি আসলে প্রতিবারই কোনো না কোনো ঝামেলার সৃষ্টি করে এবং সেই কারণে তারা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিমানে যারা ক্রু ছিলেন এবং অন্যান্য অর্থাৎ ওভারঅল যে ইউএস বাংলা তার আসলে এই কর্তৃপক্ষের আসলে শাস্তি দাবি করেন এবং তারা বলছেন যে এরকম যদি হতে থাকে তাহলে আসলে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে নির্বিঘ্নে মানুষের প্রাণ যেতে পারে। তো এই হচ্ছে আসলে চট্টগ্রাম থেকে আমার ইউএস বাংলা কর্তৃপক্ষের যে বিমানের জরুরি অবতরণ তার সর্বশেষ খবরাখবর। রিটার্ন যে ৭ জন ক্রু ছিলেন তাদের কারোর সাথে আপনার দেখা হয়েছে কিনা বা কোনো ধরনের কোনো কথা হয়েছে কি? না, ক্রু এবং ইউএস বাংলা কর্তৃপক্ষের কারোর সঙ্গে আমাদের আসলে দেখা হওয়ার সুযোগ হয়নি। আমরা এখনো পর্যন্ত বিমানটি যেখানে অবতরণ করা হচ্ছে সেখানে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। আমরা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেছি। সেখানে একজন ভারতের একজন নাগরিকও ছিলেন, তিনিও আসলে বলছিলেন যে তার দুর্দশার কথা এবং তিনি বলছেন যে সব নিশ্চয়ই বিমানে বড় রকমের কোনো ত্রুটি ছিল যেটি আগে থেকে চেক আপ না করার কারণে হয়তো এই ধরনের সমস্যাটি হয়েছে। তো বিমান কর্তৃপক্ষ থেকে একটু আগে বলা হয়েছিল যে আজকে বিকাল 4টার মধ্যে যেই বিমানটি অচল হয়েছে সেটিকে সারানো যাবে এবং এরপরে হয়তো বিমান চলাচল স্বাভাবিক হবে। তো এখনও
পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কতক্ষণে বিমান চলাচল স্বাভাবিক হয় এবং ইউএস বাংলা সেই বিমানটির যে যান্ত্রিক ত্রুটি সেটি আসলে নিষ্পন্ন করা যায়। চট্টগ্রাম থেকে বলছিলেন আহসান রিটন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না, তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে। বিএনপি একটি ভুয়া দল বলেও সমালোচনা করেন তিনি। দুপুরে রাজবাড়ির পাংশায় দলীয় কর্মী সভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানিয়েছেন, অক্টোবরের মধ্যে আগামী সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি বলেন, সৎ ও যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিষয়ে সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে রয়েছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। সাতক্ষীরা কলেজ ছাত্র গৌতম হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় অপর 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এই নির্দেশ দিয়েছেন। দণ্ডিত আসামিরা হচ্ছেন সাতক্ষীরা নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, আলী আহমদ শাওন ও সাজু হোসেন। 2016 সালের 13 ডিসেম্বর 10 লাখ টাকা মুক্তিপণের দাবিতে সীমান্তে ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের 2য় বর্ষের ছাত্র গৌতম সরকারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরের দিন বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 16 ডিসেম্বর 10 জনকে আসামি করে হত্যা মামলা করেন গৌতমের বাবা গণেশ সরকার। তাকে নির্যাতন করে হত্যা করেছে, তাকে গুলের কোটা মুখে দিয়ে কষ্টেপ দিয়ে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছিল। এটা মর্মান্তিক একটা ঘটনা, যার সাতক্ষীরা একটা আলোচিত মামলা হিসাবে সাতক্ষীরা 22 লক্ষ মানুষ চেয়েছিল বিচারটা হোক। বিচার হয়েছে, 4 জনের ফাঁসি হয়েছে। সুনামগঞ্জে ব্যবসায়ী ইয়াকুব আলী হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হচ্ছেন ধর্মপাশা উপজেলার তেলিপাড়া গ্রামের বাদল মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হচ্ছেন সুনামগঞ্জ পৌরসভার নতুন হাসননগর গ্রামের শফিক মিয়া। এছাড়া জাকির হোসেন নামের একজনকে খালাস দিয়েছেন আদালত। 2016 সালের 10 জানুয়ারি সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে এক তরুণীকে নিয়ে উচ্ছৃঙ্খল ঘোরাফেরা করছিল ওই 3 যুবক। ধর্মীয় অনুষ্ঠানে উচ্ছৃঙ্খলভাবে ঘুরে বেড়াতে নিষেধ করেন ইয়াকুব আলী। এতে ক্ষিপ্ত হয়ে ওই রাতেই তাকে ছুরিকাঘাতে আহত করে আসামিরা। হাসপাতালে নেওয়ার পর মারা যান ইয়াকুব। এ ঘটনায় নিহতের ভাই 3 জনকে আসামি করে হত্যা মামলা করেন। শুরু হলো পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজ। মঙ্গলবার বিকেলে সেতুর জাজিরা প্রান্তে 41 ও 42 নম্বর খুঁটির 7F নম্বর স্প্যানের উপর বসানো হয় রেলের প্রথম বক্স স্ল্যাব। আজ সকাল থেকে সেখানে চলছে ঝালাই ও কংক্রিট ঢালাইয়ের কাজ। বিকেলের মধ্যে স্ল্যাব বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প কর্মকর্তারা। প্রতিটি স্প্যানে 8টি করে মোট 32টি স্ল্যাব বসানো হবে। 8 টন ওজনের স্ল্যাবগুলোর দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 5.15 মিটার। পদ্মা সেতুর 42টি খুঁটিতে থাকা 41টি স্প্যানের উপর মোট 1312টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। স্ল্যাবগুলো তৈরি করা হচ্ছে জাজিরা প্রান্তে। এখন পর্যন্ত 700 রেলওয়ে স্ল্যাব প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সেতুর প্রকল্প প্রকৌশলীরা। যা লাগানো হচ্ছে এই সবাই আমরা কাজ করতেছি এবং কি প্রতিদিন কাজ চলতেছে। আস্তে আস্তে পদ্মা সেতুর কাজ আগানো চলতেছে। দ্বিতীয় গাডার এই মাসের ভিতরে বসতে পারে, এটা চায়নাদের অভিরুচি, বুঝতে পারছেন কখন উঠবো। এখন আপাতত এটি ফার্স্টে উঠছে আর কি। স্পেনের কাজও চলতেছে দ্রুত, রেলের কাজও দ্রুত চলতেছে। এখন শুরু হয়েছে রেলের কাজ, একটা গাডার বহানো হয়েছে এবং আমাদের ভালো লাগতেছে। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। পদ্মা সেতুতে রেল লাইনের স্ল্যাব বসানোর কাজের সবশেষ অগ্রগতি নিয়ে আমাদের জানান। পদ্মা সেতুর যেই স্ল্যাবটি উঠানো হয়েছে এটি কিন্তু গতকাল বিকেলে তাদের এই উঠানোর প্রক্রিয়াটা শুরু করে এবং এখানে আমি পদ্মা সেতুর কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, মূলত এখানে 8টি ছোট ছোট স্ল্যাবের সমন্বয়ে একটি বক্স স্ল্যাব তৈরি করা হয় এবং পরবর্তীতে এটি ক্রেনের মাধ্যমে টেনে তোলা হয় স্প্যানের উপরে। এবং বর্তমানে যেই 41 এবং 42 নাম্বারের মাঝামাঝি জায়গায়, অর্থাৎ যেই স্প্যানটি 41 এবং 42 নাম্বার পিলারের উপর স্থাপন করা হয়েছিল সেই স্প্যানের ঠিক মাঝামাঝি জায়গায় এই স্ল্যাবটি স্থাপন করা হয়েছে এবং
সকাল থেকে আমরা লক্ষ্য করছি সেই স্প্যান গুলিকে যে স্ল্যাবগুলিকে স্প্যানের সাথে সংযুক্ত করার যে বিষয়টি ঢালাই এবং ঝালাইয়ের যে কাজটি সেটি চলমান রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ সন্ধ্যার মধ্যে এই ঝালাই এবং ঢালাইয়ের কাজটি শেষ করে আনতে পারবে তারা। আর এর পাশাপাশি এই মোট একটি স্প্যানে এই ধরনের 8টি বক্স একটি স্প্যানের ভিতরে এরকম 8টি বক্স স্ল্যাব বসানো হবে এবং সেই জন্য তাদের সব ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে এবং ধারাবাহিকভাবে একের পর এক এভাবে পর্যায়ক্রমে তারা প্রথম যেই স্প্যানটি রয়েছে 41 নম্বর স্প্যান, এই স্প্যানে ধারাবাহিকভাবে বাকি 8টি বক্স স্ল্যাব সেগুলি উত্তোলনের কাজ তারা শুরু করবে। আমি এ ব্যাপারে কথা বলেছিলাম সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জাজিরা প্রান্তে এই ধরনের অন্তত 7 শতাধিক স্ল্যাব কিন্তু তারা প্রস্তুত রেখেছে এবং এই আজকে যেই স্ল্যাবটি বসানোর কাজ চলমান রয়েছে এই স্ল্যাবের কাজ শেষ করার সাথে সাথে তারা কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে বাকি যেই স্ল্যাবগুলি আছে সেগুলি উত্তোলনের কাজও শুরু করবে। এবং আপনাকে একটি বিষয় আমি জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে এই স্ল্যাবগুলি কিন্তু সম্পূর্ণ কনক্রিটের তৈরি এবং যার ফলে এই স্ল্যাবগুলি একটির সাথে আরেকটি যে সংযোগের বিষয়টি সেটি কিন্তু সংযোগ স্থাপন করার ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। যদিও তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে আজকের মধ্যে প্রথম স্ল্যাবটি এটির কাজ তারা অনেকাংশে সম্পন্ন করতে পারবে। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য আমি দিতে চাচ্ছি যে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম এই পদ্মা সেতু প্রকল্পের যে স্প্যানগুলি, এই স্প্যানগুলির মধ্যে আমাদের এই জাজিরা প্রান্তে কিন্তু 5টি স্প্যানের কাজ ইতিমধ্যে শেষ করে এনেছে। আর স্থানীয়দের মাঝে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আমরা বেশ উৎসাহ লক্ষ্য করেছি এবং আজ অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু পদ্মা সেতুর যে দৃশ্যমান অগ্রগতি এই ব্যাপারে তারা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে এবং পদ্মা সেতু স্বপ্নের বিষয়টি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে আজ এই স্ল্যাব বসানোর মধ্য দিয়ে রেলের যেই কাজের একটি অগ্রগতি সেই কাজটিও কিন্তু দৃশ্যমান হয়েছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর স্প্যানের স্ল্যাব বসানোর সর্বশেষ তথ্য। শরীয়তপুর থেকে বলছিলেন নুরুল আমিন রবিন। মুন্সিগঞ্জের মীর কাদিমে র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহত আব্দুল মালেক মাদক ব্যবসায়ী। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা। র্যাব জানিয়েছে গত রাত 3টার দিকে নগর কসবা এলাকায় মাদক কেনা বেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে নিহত হন আব্দুল মালেক। তার বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। এই ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছেন। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে একই পরিবারের 2 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা দিনাজপুর মহাসড়কে বনানী এলাকার ফটকি ব্রিজে এই দুর্ঘটনা হয়। নিহতরা হচ্ছেন ঠাকুরগাঁওয়ের জাহেদা ও তার মেয়ে সাবিনা। পুলিশ জানিয়েছে রড বোঝাই ট্রাকটি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। ট্রাকের উপর বসেছিলেন তারা। পথে ফটকি ব্রিজি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে রডের নিচে চাপা পড়ে জাহেদা ও সাবিনা। গুরুতর অবস্থায় আরও 4 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই একই পরিবারের সদস্য। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরও ভাঙনে 9 উপজেলায় 300-রও বেশি পরিবার গৃহহীন। বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব নদী তীরের মানুষ। কেউ কেউ স্বজনের বাড়িতে আশ্রয় নিলেও অনেকের এখনও ঠাঁই হয়নি কোথাও। ভাঙনে এর মধ্যে বিলীন হয়েছে সরকারি প্রতিষ্ঠান, বাজার, স্কুল, কলেজ, রাস্তা সহ অনেক স্থাপনা। ভাঙন আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন নদী তীরের মানুষ। পানি বন্যা আসফার ধরিয়া তো নদী ভাঙন শুরু হয়ে গেল বেশি। এখন তো বাড়ি ঘর ভাঙি টাঙি এই ভাঙ করবে না, সে সরি টরি যাওয়া লাগবে। ফসলি জমি নষ্ট হয়ে যাবে। সামান্য এই ধরেন বাঁধ থেকে আমাদের 20-25 ফিট দূরে আমাদের এই আপাতত নদী আছে। সবগুলো নদীতেই আমরা আমাদের কার্যক্রম মানে প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে এবং আশা করতেছি যে আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই আস্তে আস্তে এই প্রকল্পগুলো পাস হতে শুরু করবে। তখন এগুলো অনুমোদন হলে তখন আমরা এই জেলার সার্বিক বন্যা ব্যবস্থাপনা এবং নদী ভাঙন রোধ হবে বলে আমরা মনে করছি। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, উত্তরাঞ্চলে এখন পর্যন্ত 16টি নদ নদীতে তীব্র ভাঙন চলমান আছে। এর ফলে উত্তরাঞ্চলে কোন কোন এলাকায় ভাঙন তীব্র হয়েছে, বেশি ঝুঁকিপূর্ণ জেলা কোনটি?
আপনি আমার পেছনে যে নদীটি দেখছেন এটি মূলত করতোয়া নদী এবং মরা করতোয়া হিসাবে পরিচিত। এই করতোয়া নদীতেও ভাঙন রয়েছে। আর আপনি জানেন যে পানি যখন বাড়ে এবং পানি যখন কমে নদীতে তখনই কিন্তু ভাঙনের তীব্রতা বাড়ে এবং সেই অবস্থাটাই এখন শুরু হয়েছে। এবং আমি কুড়িগ্রামের পাশাপাশি এই অঞ্চলে আরও কয়েকটি এলাকায় কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে। তারা যেটি জানিয়েছেন যে সব এলাকাতেই কম বেশি ভাঙন দেখা দিয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ, বগুড়া এবং উজানের গাইবান্ধাতেও বেশ কিছু এলাকায় ভাঙন রয়েছে এবং যেটা যমুনা নদীর ডান তীর বা ব্রহ্মপুত্র নদীর ডান তীরের ভাঙন। একইভাবে বাঙালি নদীতেও ভাঙন রয়েছে বগুড়ার সারিয়াকান্দি এবং সোনাতলা সহ আরও কয়েকটি এলাকায়। এর পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বিশেষ করে বাঙালির পাশাপাশি যে আমাদের এই অঞ্চলের আরও কিছু নদী রয়েছে করতোয়া এবং আত্রাই, এগুলো নদীতেও বেশ কিছু কিছু অংশে ভাঙনের আতঙ্ক রয়েছে লোকজন। আর এর পাশাপাশি যেটি আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা নদীর চরাঞ্চলে ভাঙন রয়েছে, ঠিক যমুনা নদীর চরাঞ্চলে যেমন ভাঙছে সেই রকমই। তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে সরকার ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে এবং এগুলো প্রকল্প অনুমোদন হোক খুব শীঘ্রই হয়ে যাবে এমনটাই তারা আশা করছেন। এবং এর পরপরই নদীটি সংরক্ষণের কাজ হবে। বিশেষ করে সারিয়াকান্দির পাশাপাশি আমাদের আরও বেশ কিছু এলাকা রয়েছে ডান তীরে, বিশেষ করে সিরাজগঞ্জের কাজীপুর এবং শাহজাদপুর সহ বেশ কিছু এলাকায় অন্তত ৩,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে নদীটির সংরক্ষণের জন্য সরকার এবং পানি উন্নয়ন বোর্ড। এবং এর পাশাপাশি ছোট ছোট নদীগুলোতে যাতে পানির প্রবাহ বাড়ানো যায় সেই জন্য খননেরও উদ্যোগ নিয়েছে সরকার, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। হাসিব, বন্যার কারণে বা ভাঙার কারণে এখন যারা গৃহহীন আছেন তাদের সহায়তা সরকার ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনি জানেন যে সরকারের সবসময় একটা আপৎকালীন ব্যবস্থা থাকে এবং সেই ধরনের পদ্ধতি বা সেই পদ্ধতির আওতায়, সেই নিয়মের আওতায় প্রত্যেকটি জেলাতে সরকারের কিছু না কিছু মজুদ রয়েছে। বিশেষ করে টিন রয়েছে যেটি সিআই নদী ভাঙন নিয়ে বলছিলেন হাসিবুর রহমান। আশ্বিনের শুরু থেকে চলছে ভ্যাপসা গরম, দিনের কোনো কোনো অংশে গরমের তীব্রতা বাড়ছে। আবহাওয়া পূর্বাভাস বলছে এই অবস্থা থাকবে আরও কয়েকদিন। এ সময়ে মৌসুমি জ্বরের আশঙ্কা থাকায় সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। ঋতুচক্রে চলছে শরৎ। আশ্বিনের দ্বিতীয় সপ্তাহে প্রকৃতি যেন তার রূপ মেলে ধরেছে। তবে ঝকঝকে রোদের সাথে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি আছে, যার কারণে তীব্রতাটা আমাদের যে গরমের অনুভূতিটা একটু বেশি হচ্ছে। দুই এক জায়গায় বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি আসবে এবং কিছুক্ষণ পর হয় থেমে যাবে, আবার সেই গরমের অনুভূতিটা বাড়বে, এরকম চলবে কয়েকদিন। আবহাওয়ার পরিবর্তনে বিভিন্ন ধরনের মৌসুমি রোগের সংক্রমণ বাড়ে। তাই গরমের তীব্রতায় কোনোভাবেই রাস্তার পাশের অস্বাস্থ্যকর পানীয় না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সর্দি, জ্বর, ঠান্ডা কাশি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ভাইরাস জ্বর এই ধরনের পেশেন্ট আমরা বেশি পাচ্ছি। আর এই গরমে যেমন বড়দের ঘাম হচ্ছে, বাচ্চাদেরও ঘাম হচ্ছে। সেই ঘামটা না মুছে ফেললে দেখা যায় সেই ঘামটা নিয়ে এসিড নিচে চলে যাচ্ছে বা ফ্যানের নিচে ঘামটা শুকাচ্ছে। সেই ক্ষেত্রে সেই ঘাম থেকে ঠান্ডার সংক্রমণটা বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ঘামটা মুছে ফেলতে হবে। আগামী 2 সপ্তাহে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বৃষ্টির পূর্বাভাসও থাকছে। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে সদর উপজেলা চরবয়রা পর্যন্ত 44 কিলোমিটার রেল লাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের পালা। এতে সহজে এবং অল্প খরচে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সম্ভাবনা বাড়বে স্থানীয় ব্যবসা বাণিজ্যেরও। কবে নাগাদ এই রেল লাইনে রেল চলাচল শুরু হবে তার প্রতীক্ষায় দিন গুনছেন গোপালগঞ্জবাসী। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ 2015 সালের নভেম্বর মাসে নির্মাণ শুরু করে। এরই মধ্যে তারা কাজ শেষ করেছে। এখন কোথাও কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। গোনাপাড়া, গোপীনাথপুর, চন্দ্রদিগলিয়া আর এটা হলো সবচেয়ে বড় স্টেশন গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের কাজ শেষে এখন উদ্বোধনের জন্য জাস্ট ফিনিশিং কোথায় কি করলে ভালো হয় ডেকোরেশনের মতো কাজ চলতেছে। রেললাইন নির্মাণ হওয়ায় খুশি গোপালগঞ্জবাসী। স্বল্প খরচে এবং নিরাপদে ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন স্থানে। রেল লাইন হয়েছে, আমরা এতে খুব খুশি। অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা যেতে পারবো এবং ইনশাল্লাহ অল্প খরচ হবে আমাদের। স্বল্প খরচে আমরা ঢাকা উত্তর আমরা যাতায়াত করতে পারবো এবং স্বল্প খরচে আমরা মালামাল আনতে পারবো। গোপালগঞ্জবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে এই প্রকল্পের মাধ্যমে, জানালেন জেলা প্রশাসক।
খুব শীঘ্রই আমরা আশা করছি এই মাসের শেষের দিকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে এবং গোপালগঞ্জবাসীর মধ্যে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 1250 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 44 কিলোমিটার রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দখল আর দূষণে বিপর্যস্ত পাবনার ইছামতি নদী এখন অনেকটা ভাগাড়ে রূপ নিয়েছে একসময়ের খরস্রোতা নদীটি। প্রশাসন দখলমুক্ত করার উদ্যোগের কথা জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ইছামতিকে কেন্দ্র করে গড়ে ওঠে পাবনা শহর। ব্যবসা বাণিজ্য সহ সবকিছুতেই ছিল এই নদীর অবদান। তবে এখন শহরবাসীরাই বিপন্ন অবস্থায় ফেলেছে ইছামতিকে। শুধু পৌর এলাকাতেই নদীর জায়গায় দখল করে গড়ে উঠেছে 3 শতাধিক স্থাপনা। পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, হাসপাতাল, ক্লিনিকের ময়লা আবর্জনায় ভরে উঠেছে নদী। অনেকদিন ধরেই শুনে আসছি যে এই নদীটা খনন করা হবে, এর মধ্যে দিয়ে আবার পানি প্রবাহিত হবে, কিন্তু বারবার অনেকেই আশ্বাস দিচ্ছে, কিন্তু এই কাজটা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এখন তো এটা তো আর নদী নাই, এটা একটা ক্যানেল পরিণত হচ্ছে। কিছু কিছু আশপাশের লোকজন এই জমিগুলো দখল করে রাখছে। ইছামতি দখলমুক্ত করার আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসন। নদীর প্রবাহ ফেরাতে একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দিয়েছি কোন দিক দিয়ে পানির প্রবাহ বাড়াতে হবে এবং কীভাবে করা যায় সেভাবে করব। আমরা দুটো প্রস্তাবই প্যারালালি যাচ্ছে, একটা হচ্ছে শহরকে দৃষ্টিনন্দন করার জন্য এবং একই সঙ্গে ইছামতিকে প্রবাহ বাড়ানোর জন্য। এই দুটো করলে হয়তো একটু বেশি দিন সময় লাগবে, কিন্তু এই দুটো করলে স্থায়ীভাবে শহরটাও ভালো থাকবে। 2008 সালেও ইছামতি খননের জন্য প্রায় 23 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে কিছু বর্জ্য অপসারণ ও দখলদার উচ্ছেদ হলেও থমকে আছে সেই প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অবকাঠামো ও জনবল সংকটে রাঙ্গামাটি জেলার 15টি প্রাথমিক বিদ্যালয়। এতে ব্যাহত হচ্ছে এসব স্কুলের শিক্ষা কার্যক্রম আর প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। পার্বত্য চট্টগ্রামের দুর্গম অনেক এলাকায় নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক স্তরে পাহাড়ি জনপদের শিশু কিশোরদের ঝরে পড়া রোধ করতে প্রথম পর্যায়ে 2013 সালে জেলার 10 উপজেলায় 15টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণীতে উন্নীত করা হয়। কিন্তু শ্রেণী সংখ্যা বাড়ানোর পর গত 5 বছরে এসব স্কুলের শিক্ষার্থী বাড়লেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। পূরণ হয়নি শিক্ষক সহ জনবলের চাহিদা। ফলে ব্যাহত হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শ্রেণীর শিক্ষা কার্যক্রম। আমাদের কাটাকাটি করে বসতে হয়, ব্যাগগুলো রাখার জায়গা থাকে না, এছাড়া লিখতেও অসুবিধা হয়। খেলার মাঠ নাই, আমাদের কমন রুম নাই। তাদেরকে যে অবকাঠামোটা আমাদের দেয়া দরকার, আসলে ওইটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অবকাঠামোগত উন্নয়ন ও জনবল না বাড়ানোয় প্রাথমিক বিদ্যালয়গুলোকে 8ম শ্রেণীতে উন্নীত করার সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা। জনবল নিয়োগের ব্যাপারে কেউ বলে যে এটা উপজেলা থেকে দিবেন, কেউ বলেন এটা মন্ত্রণালয় থেকে ডাইরেক্ট আসবেন, যেহেতু 6-7-8 বিষয়টা 6-7-8 জন্য টিচার তো আমাদেরকে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট 15টি বিদ্যালয়ের উন্নয়নে পরিকল্পনার কথা জানান এই শিক্ষা কর্মকর্তা। সংযুক্তির মাধ্যমে শিক্ষক দিয়ে আমরা বিদ্যালয় পরিচালনা করছি। এখানে 8ম শ্রেণীর বিদ্যালয়ের জন্য নতুন কোনো পদ সৃষ্টি করা হয়নি, ফলে পদায়ন করা যাচ্ছে না। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী রাঙ্গামাটি জেলায় দুর্গম স্থানে স্কুল, দারিদ্র্য ও ভাষাগত সমস্যার কারণে প্রতি বছর 12 ভাগ শিশু 5ম শ্রেণী শেষ করেই ঝরে পড়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিচে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। ভারতীয় ব্যবসায়ীদের অন্তর্কোন্দলের কারণে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। আমদানি বন্ধ থাকায় পাথরের দাম বেড়েছে টন প্রতি 70 থেকে 80 টাকা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ব্যবসায়ীরা বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে পাথর আমদানি। টানা 4 দিন পাথর আমদানি বন্ধ থাকায় প্রায় 4 কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার হচ্ছে ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ। গত শনিবার বাংলাদেশে পাথর রপ্তানিতে গাড়ির সিরিয়াল নিয়ে ভারতের ব্যবসায়ীদের মধ্যে বিবাদ সৃষ্টি হওয়ায় রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে।
এই ব্যাপারে স্থানীয় পাথর আমদানিকারকদের সঙ্গে আলাপ আলোচনা করে জানা যায় ভারতীয় ব্যবসায়িকদের আভ্যন্তরীণ গোলযোগের কারণে পাথর আমদানিটা বন্ধ রয়েছে। পাথর আমদানি বন্ধের কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, পানামা পোর্টও তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে। ব্যবসায়ী শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করায় 7 দিন পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার রাতে 14 ট্রাক পণ্য ভারত থেকে বাংলাদেশে ঢোকার মাধ্যমে স্বাভাবিক হয় কার্যক্রম। বেনাপোল ও পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাক থেকে বকশিসের নামে মোটা অঙ্কের টাকা আদায়কে কেন্দ্র করে টানা 1 সপ্তাহ বন্ধ ছিল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। মঙ্গলবার রাতে দুই দেশের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে সমঝোতার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয় দুই পক্ষ। তবে এর পরপরই রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে বন্দরের ইন্টারনেট লিঙ্কের সমস্যা দেখা দেয় সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকে। পরে বেলা 1টার দিকে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়। নতুন মজুরি কাঠামোয় খুশি নয় মৌলভীবাজারের চা শ্রমিকরা। চুক্তি শেষ হওয়ার 1 বছর পর দৈনিক মজুরি 17 টাকা বাড়িয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তা যথেষ্ট নয় বলছেন শ্রমিকরা। তাই মজুরি কাঠামো আবারও বিবেচনায় দাবি তাদের। দেশে মোট চা বাগান ও ফাঁড়ি বাগান রয়েছে 228টি, যার মধ্যে মৌলভীবাজারে 93টি। এসব বাগানে নিয়মিত শ্রমিক প্রায় 92,000 এবং অনিয়মিত 40,000। 2015 সালে দেশের চা বাগানগুলোতে দৈনিক মজুরি 85 টাকায় 2 বছরের জন্য চুক্তি করে মালিক শ্রমিক পক্ষ। 2017 সালে আবারও নতুন চুক্তির কথা থাকলেও তা হতে যাচ্ছে চলতি মাসের শেষ দিকে। কিন্তু চুক্তি শেষ হওয়ার 1 বছর পর চা শ্রমিকদের দৈনিক মজুরি 17 টাকা বাড়িয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এতে সন্তুষ্ট নয় শ্রমিকরা। এই মজুরিতে বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য, চিকিৎসা, লেখাপড়া সহ অন্যান্য ব্যয় মেটানো সম্ভব না বলছেন তারা। সে কারণে দৈনিক মজুরি কমপক্ষে 250 থেকে 300 টাকা করার দাবি শ্রমিকদের। জিনিসের দাম আর এই টাকার সাথে নিকাপ হচ্ছে না, আমাদের সংসার নিয়ে খুব একটা টানাটানি হচ্ছে কি আমাদের। বেতন লাগে 1000 টাকা স্কুলের বেতন, তাহলে আমারও তো পোষায় না। এদিকে চা বাগান মালিকরা জানান, চুক্তি অনুযায়ী বর্তমানে একজন শ্রমিকের বোনাস বাড়িয়ে 4590 টাকা করা হয়েছে। এছাড়াও বেড়েছে শ্রমিকের মাসিক বেতন। পাশাপাশি চা শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধি সহ সব পক্ষের মত নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বাজার পর্যালোচনা করিয়া এবং যৌক্তিক তাদেরকে বৃদ্ধি করা হয়েছে এবং সেই বৃদ্ধি অনুসারে প্রত্যেকটা বাগানে সার্কুলার দেওয়া হয়েছে। চুক্তি চূড়ান্ত না হলেও গত 27 আগস্ট থেকেই শ্রমিকদের নতুন হারে মজুরি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চা বাগান মালিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁর মহাদেবপুরে নানা আয়োজনে পালিত হলো আদিবাসীদের কালাম উৎসব। এতে নওগাঁ সহ পাশের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। গতকাল মহাদেবপুরের নাটশাল মাঠে সকাল থেকে শুরু হয় এই উৎসবের নানা আয়োজন, আর তা দেখতে জড়ো হয় অন্য ধর্মের মানুষও। নিজেদের ভাষায় গানের পাশাপাশি আয়োজন করা হয় নাচের অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, জেলা আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর সহ আরও অনেকেই। উৎসব শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেন অতিথিরা। এছাড়া উৎসবকে ঘিরে আদিবাসীদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে বসে গ্রামীণ মেলা। সাড়ে 4 বছরে যশোরে খুন হয়েছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। তারা সবাই জেলা সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী। আগামী নির্বাচনে দুজনে মনোনয়ন চাওয়ায় উত্তপ্ত রাজনীতির মাঠ। স্থানীয়দের শঙ্কা, দ্বন্দ্ব না মিটিয়ে মনোনয়ন দিলে বাড়বে সহিংসতা। অন্যদিকে মামলায় জর্জরিত বিএনপির আস্থা তরিকুল ইসলামের উপরে। পুলিশের তথ্য বলছে গত 9 বছরে 972টি হত্যাকাণ্ড হয়েছে যশোরে। এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছেন আওয়ামী লীগের 2 পক্ষের নেতাকর্মীও। একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে আবারও মুখোমুখি ক্ষমতাসীন দলের 2 পক্ষ। বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং শাহিন চাকলাদারের বিরোধ এখন প্রকাশ্য। যশোর 3-এর বর্তমান এমপি কাজী নাবিল আহমেদের সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বিরোধ প্রথম প্রকাশ্যে আসে 2014 সালে দল থেকে কাজী নাবিল আহমেদকে মনোনয়ন দেওয়ার পর। সে সময় শাহিন চাকলাদারের অনুসারীরা যশোর শহরে বিক্ষোভ করে। এরপরই বাড়তে থাকে রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা।
এর মধ্যে 2017 সালে যশোর সদরে দুই পক্ষের কোন্দলে প্রাণ হারান আওয়ামী লীগের অন্তত 15 নেতাকর্মী। গত 4.5 বছরে এ সংখ্যা 50-এর কাছাকাছি। কোনো রকম রাজনৈতিক সহিংসতা বা প্রতিবন্ধকতা যেন প্রচারণায় বাধা সৃষ্টি না করে, মানুষের মনে যেন আনন্দ উচ্ছ্বাস নিয়ে এবং সাবলীলভাবে এই প্রচারণা চালাতে পারে, সকল প্রার্থী নিরাপত্তা এবং প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা মাঠ পর্যায়ে আমাদের অফিসারদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছি। এর আগে শাহীন চাকলাদারের সঙ্গে বিরোধ ছিল 2008-এ নির্বাচিত এমপি খালিদুর রহমান টিটুর সঙ্গে। 2010 থেকে 15 পর্যন্ত খুন হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 13 নেতাকর্মী। তাদের 8 জন শাহীন চাকলাদারের, বাকি 5 জন নাবিল ও খালিদুর রহমানের অনুসারী। এবারের ভোটে নৌকা মার্কায় লড়তে আগ্রহী এই 3 জন। কাজী নাবিল আহমেদকে তৃণমূল বিচ্ছিন্ন দাবি করে এ কারণেই রাজনৈতিক হত্যাকাণ্ড বাড়ছে অভিযোগ শাহীন চাকলাদারের। তবে তা নাকচ করেছেন নাবিল। মানে হয়তো উনি ব্যস্ত থাকেন তো বিভিন্ন কাজে সব সময়, যার কারণে হয়তো আমাদের যশোরে 5 বছরের সময় দিতে পারে নাই। হ্যাঁ, তো আগামীতে দেবেন কিনা আমি জানি না। যে খুনগুলো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবই জানেন, কারা প্রশ্রয়দাতা, কারা আশ্রয়দাতা, কারা ইন্ধনদাতা, এগুলো সবই জানেন। আমার দৃঢ় বিশ্বাস গতবার যারা যে আমাদের দলের মধ্যে কিছু ঘাপটি মেরে থাকা দুষ্কৃতিকারীরা আমাদের সাধারণ মানুষের উপরে গত 13 সালে তারা মনোনয়ন ঘোষণার পরে তারা জ্বালাও পোড়া করেছিলেন, তাদের ইতিমধ্যে শিক্ষা হয়েছে। তো আমরা সকলেই আমাদের পার্লামেন্টারি বোর্ড, আমাদের আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে সিদ্ধান্ত দিবেন তার পক্ষে আমরা থাকব। আমার দৃঢ় বিশ্বাস এবারে এরকম কোনো ঘটনা ঘটবে না। এদিকে আওয়ামী লীগের এই দ্বন্দ্বে শঙ্কিত স্থানীয়রা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন এই বিরোধ মীমাংসা না করে প্রার্থী চূড়ান্ত হলে সংঘাত আরো বাড়বে। ব্যক্তি স্বার্থে দ্বন্দ্ব থাকা উচিত, নেতৃত্বের প্রতিযোগিতায় যে আগায় আসবে আমরা তো চাই যে নেতৃত্বের প্রতিযোগিতা হোক, তাহলে নতুন নতুন নেতৃত্ব আসবে, নতুন নতুন নেতৃত্ব গড়ে উঠবে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা খুন খারাপি করব এবং দলীয় কোন্দল করব, আমরা আমাদের দলের লোকজনকে নির্যাতিত করব। দলের লোকজন কেন, কোনো মানুষকে নির্যাতন করার তো একজন রাজনীতিবিদের মানে কর্ম হতে পারে না। আর এসব কারণেই সুবিধাজনক অবস্থায় আছে বিএনপি। তৃণমূল নেতাকর্মীরা এবারও আস্থা রাখছেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের উপর। আমরা যশোরের জেলা বিএনপির মধ্যে আমাদের কোনো বিভাজন নেই, কোনো অনৈক্য নেই, আমরা সবাই এক এবং অভিন্নভাবে আমরা আছি এবং জাতীয়তাবাদী দল ইতিমধ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের শক্তিশালী এবং ঐক্যবদ্ধ আছে। কোনো অবস্থাতেই আমাদের কোনো বিভাজন নেই, দ্বিধা নেই এবং আমরা সবাই একবদ্ধভাবে আমরা আগামী দিনের নির্বাচন বা আন্দোলন যেই বলেন সেটা মোকাবেলা করতে পারব। যশোর 3 আসনে জামাত বা বামপন্থী দলগুলোর বড় প্রভাব নেই। বিগত নির্বাচনগুলোতে 5 থেকে 7,000 ভোট পেয়েছে জাতীয় পার্টি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। কুড়িগ্রামে এবার জাতীয় পার্টি দুর্গ দখলে নিতে মরিয়া আওয়ামী লীগ। তবে তাদের মনোনয়ন প্রত্যাশীদের তালিকাটাও বেশ দীর্ঘ। বিপরীতে একক প্রার্থী নিয়ে নির্ভর বিএনপিও জয় পেতে আশাবাদী। এদিকে নিজেদের ঘাঁটি সুরক্ষায় জোর প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির তৃণমূলও। বিলবোর্ড, পোস্টারে ছেয়ে গেছে সড়ক, হাটবাজার সহ গোটা এলাকা। প্রতিদিনই জনসংযোগে আসছেন সম্ভাব্য প্রার্থীরা, যোগ দিচ্ছেন নানা সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে। জাতীয় পার্টির হাত থেকে কুড়িগ্রাম 1 আসনটি নিজেদের করতে মরিয়া চেষ্টায় আছে আওয়ামী লীগ। তাদের মনোনয়ন প্রত্যাশীর তালিকাও বেশ দীর্ঘ। বিগত ভোটে মনোনয়ন পাওয়া আসলাম হোসেন সওদাগর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় আছেন শিল্পপতি গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান মণ্ডল, কৃষক নেতা মজিবুর রহমান বীরবল সহ প্রবীণ নবীন অনেকে। আওয়ামী লীগে যদি আমাকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমি বিপুল ভোটে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হতে পারবো। তার কারণ হলো যে জাতীয় পার্টির যে মোস্তাকের যে ভাবমূর্তি, এটা অত্র এলাকার মধ্যে তার কিছুই নাই, সে এখন 0 পজিশনে আছে। এদিকে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে জনবিচ্ছিন্ন দাবি করছে বিএনপি। পাশাপাশি সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে জয়ের প্রত্যয় জানাচ্ছেন দলটির এখন পর্যন্ত একক প্রার্থী সাবেক এমপি সাইফুল ইসলাম রানা। যাদেরকে মনোনয়ন দিলে, যাদের ক্লিন ইমেজ আছে, যাদের গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, সেই সমস্ত মানুষকে নমিনেশন দেওয়া হবে এবং সেটা দলের ভিতর থেকে দেওয়া হবে। কোনো বাইরে থেকে কোনো লোকজন যোগদান করে সেইখানে তারা আসতে পারবেন না। তবে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুড়িগ্রাম 1 আসনের দখল ধরে রেখেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি AKM মোস্তাফিজুর রহমান। নিজেদের দুর্গ সুরক্ষায় প্রস্তুত দলটির নেতাকর্মীরাও। বিগত 4টি নির্বাচনে আমরা নির্বাচিত হয়েছি এবং যে উন্নয়নটা হয়েছে নাগেশ্বর আমরা বিশেষ করে কুড়িগ্রাম 1-এর এটা ব্যাপক উন্নয়ন হয়েছে। তারপরও অসমাপ্ত কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা আগামী নির্বাচনে নির্বাচিত হলে করার চেষ্টা করব।
স্থানীয়রা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে হবে ত্রিমুখী লড়াই। তবে সীমান্তবর্তীদের অভিযোগ, বিগত কয়েক বছরে প্রত্যাশিত উন্নয়নের দেখা পাননি তারা। সে কারণেই এবার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান প্রত্যাশা পূরণে সক্ষম ব্যক্তিকে। আমাদের দাবি তো যে রাস্তাঘাট, পুল, সাগো, কালপাট, ব্রিজ, এগুলো তো পাবলিকের দাবি আর কি। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা যারা করবে, আমরা সেরকমই একজন নেতৃত্ব চাই। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম 1 আসন। 2 উপজেলায় আছে 24টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ভোটার 4,65,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ইউএস বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ, 164 যাত্রীর সবাই নিরাপদ। পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজ শুরু, জাজিরার প্রান্তে বসেছে রেলওয়ের প্রথম বক্স স্ল্যাব। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ 16 নদ নদীতে তীব্র ভাঙন, কুড়িগ্রামের 9 উপজেলায় 3 শতাধিক পরিবার গৃহহীন। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।